ইংরেজি বাক্য গঠনের এই ক্লাসে তোমরা যারা এখনই জয়েন করলে তাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভকামনা। যারা পুরনো ছাত্রছাত্রীরা রয়েছে তারা জানো যে এর আগে আমি একদম অক্ষর থেকে শুরু করে শব্দ গঠন, তার উচ্চারণ ইত্যাদি সমস্ত রকমের জিনিসগুলোকে গত ক্লাসগুলোতে শেখানোর চেষ্টা করেছি। এবং এর আগের ক্লাসে এটাও আমি শিখিয়েছি যে একটি যে বাক্য থাকে সেই বাক্যের কতগুলো অংশ হয় এবং কোন অংশকে কি বলে। যেমন কি শিখিয়েছি সেখানে শিখিয়েছি পার্টস অফ স্পিচ। আগের ক্লাসে শিখিয়েছি পার্টস অফ স্পিচ, বাক্যের অংশ বা বাক্যাংশ বলতে পারো। এই পার্টস অফ স্পিচের মধ্যে কি শিখিয়েছি যে কত ধরনের একটি বাক্যে আমরা যে শব্দগুলোকে ব্যবহার করি, যে এই ওয়ার্ডগুলোকে যে আমরা ব্যবহার করি সেগুলো কি কি। কারণ তার মধ্যে আমরা কি শিখলাম, নাউন। আগের ক্লাসে কিন্তু এগুলো আমি শিখিয়েছি। নাউন মানে বিশেষ্য, এভাবে বলতে পারো, বা যার দ্বারা কোনো নাম প্রকাশ করে, যে কোনো কিছুর নাম প্রকাশ করছে। তারপরে শিখিয়েছি প্রোনাউন, মানে হচ্ছে সর্বনাম, নাউনের পরিবর্তে যে বসছে। তারপরে শিখিয়েছি অ্যাডজেক্টিভ, মানে বিশেষণ। এবং বিশেষণ কি করছে, এই নাউন এবং এই যে প্রোনাউন, বিশেষ্য এবং বিশেষণের দোষ গুণ এই সমস্ত বর্ণনা করছে। তারপর হচ্ছে ভার্ব, মানে হচ্ছে ক্রিয়া, যার দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে, যাওয়া, খাওয়া এই সমস্ত। আচ্ছা, এরপরে শিখিয়েছি অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। তারপর কনজাংশন, মানে হচ্ছে দুটো বাক্য বা দুটো শব্দকে যার দ্বারা যুক্ত করা হচ্ছে। ঠিক আছে, এগুলো সবই পদ। কাকে যুক্ত করা হচ্ছে, বাক্যকে, একাধিক বাক্যকে বা শব্দকে, এগুলোকে যুক্ত করছে। এরপরে কি শিখিয়েছি, ইন্টারজেকশন বা আবেগ প্রকাশ করবার যে অব্যয়, ইন্টারজেকশন। এটাও একটা অব্যয়। কিরকম, উচ্ছ্বাস প্রকাশ করি, হায় হায়, বাহ। ইংরেজিতে কিরকম হয়, হুররে, এলাস। এই যে উচ্ছ্বাস বা অনুভূতিকে প্রকাশ করা হয় সেইগুলো। তাহলে আমরা বাক্যের এতগুলো অংশ, মানে শব্দ যে আমরা উচ্চারণ করি সেই শব্দগুলোকে কি কি বলে সেইগুলো শিখেছি। এইবার বাক্য গঠনের ক্ষেত্রে এবার আসবো আসল জায়গায়। সেটা হচ্ছে একটি বাক্য, যেমন আমি বাড়ি যাই। এখানে বুঝতে হবে যে এখানে কি আছে। তোমরা তো আগের ক্লাসগুলোতে শিখেছো, আমিকে একটা নাউন বলতে পারি, বাড়িও হচ্ছে তোমার একটা নাউন, যাই মানে কি, একটা কাজ। তাহলে আমরা জানবো কি, যে এখানে এই বাক্যটার মধ্যে কিন্তু একটা নতুন জিনিস আছে।
মজার জিনিস আছে, সেটা হচ্ছে একজন কাজ করে, যে কাজ করে তাকে বলছে কর্তা। ঠিক আছে? আচ্ছা, যে কাজটি করছে, কি কাজ করছে, আমি কোথায় যাচ্ছি, আমি কি করছি, আমি বাড়ি যাচ্ছি, তার মানে কর্তা কি করে, কর্তা বাড়ি যায়। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে, এই যে বাড়ি যেটা, এটা হচ্ছে কর্ম। আর কি করছে, কর্তাকে যদি ক্রিয়া দিয়ে প্রশ্ন করা হয় যে কর্তা যায়, কোথায় যায়, বাড়ি যায়, তাহলে সেটাকে বেরিয়ে যাবে কি, কর্ম। কর্তাকে কি বললাম, কর্তাকে যদি ক্রিয়া, এই যে যাই, এইটা দিয়ে যদি প্রশ্ন করা হয় তখন সে উত্তর দেবে, বা যে উত্তরটা বেরোয় তাকে বলে কর্ম। কোথায় যায়, বাড়ি যায়। তাহলে এই পড়ে থাকলো যেটা কাজটা, একে বলছে ক্রিয়া। ইংরেজিতে এই জিনিসটাকেই বলা হচ্ছে সাবজেক্ট। কর্তাকে বলছে সাবজেক্ট, কর্মকে বলছে অবজেক্ট, আর এই ক্রিয়াকে তো তোমরা আগের ক্লাসেই শিখেছ, একে বলছে ভার্ব। ঠিক আছে? তাহলে ইংরেজিতে কিন্তু ব্যাপারটা এরকম, একই রকম, কিন্তু এগুলোকে এই বলছে। এখন এই বাক্য গঠনের ক্ষেত্রে মজার জিনিস হচ্ছে, তোমরা যখন ব্যবহার করবে, আমরা ভার্ব শিখেছি, ভার্বের রূপগুলো, ভার্ব, এই যে আমি নাউন প্রোনাউন এগুলোকে কিন্তু আলাদাভাবে শেখাবো। তার আগে বাক্য গঠনটা শেখাচ্ছি তোমাদের একটা ধারণার জন্যে। যদি বাক্যটাই না কি ব্যাপার কি হয় না জানলে, তাহলে বাক্যের আবার প্রকার কত রকমের, সেগুলো কিভাবে ব্যবহার করে সেগুলো জানবে কি করে। সেই জন্য আমি কিন্তু একদম বইয়ের চ্যাপ্টার অনুযায়ী যেভাবে গ্রামার বইতে থাকে সেভাবে এগোচ্ছি না, আমি তোমাদের সহজ যেভাবে সুবিধা হয় বুঝতে সেইভাবে এগোচ্ছি। তো এরপরে দেখো যে এইটাকে যদি আমি ইংরাজিতে লিখি, আই গো হোম, তাহলে এখানে এই যে আই বেরোলো, এ হচ্ছে সাবজেক্ট। যে কাজটা করছে, যে লোকটা কাজটা করছে, বা যে মানুষটা কাজটা করছে, সে হচ্ছে কি, সাবজেক্ট। মানুষ বাদে অন্য যা কিছুই হতে পারে। আচ্ছা, এখানে কোথায়, মানে সে তো যাচ্ছে, কোথায় যায়, এই গো দিয়ে প্রশ্ন, ভার্ব দিয়ে প্রশ্ন করলে তাহলে কি হলো, হোম। এইটা হচ্ছে তাহলে অবজেক্ট। বারবার বলছি, মানে সাবজেক্টকে যদি ভার্ব দিয়ে প্রশ্ন করো যে সে কি করছে, তাহলে যে উত্তরটা বেরোবে সেটাই হচ্ছে কর্ম বা অবজেক্ট। আর ব্যালেন্স যেটা পড়ে থাকলো সেটা তো ভার্ব, গো ভার্ব, বুঝতেই পারছো যে যাওয়া কাজ বোঝাচ্ছে। তাহলে ইংরেজি বাক্যের ক্ষেত্রে আমরা কি শিখলাম, যে বাক্যটা গঠন হয় এইভাবে। কিভাবে, এখানে হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই কিন্তু ইংরেজি বাক্যের বলতে পারো একরকম ফর্মুলা। এখন এই ফর্মুলাটা মোটামুটি সব ক্ষেত্রেই সমান, কিন্তু এখানে দেখো কিছু ভার্ব থাকে, যেমন গোটা তো একটা ভার্ব, আমি বাড়ি যাই। আচ্ছা, রাম খেলা করে, রাম খেলা করে ফুটবল, রাম, তাহলে কি হচ্ছে, ভার্ব মাঝখানে বসছে, প্লেজ ফুটবল। এবার তোমরা প্রশ্ন করতে পারো, প্লে তো ভার্ব, তাহলে এই এসটা কোথার থেকে এলো। এইটা আমি পরের ক্লাসে শেখাবো, যে কেন রাম, আমার ক্ষেত্রে আমি যখন ব্যবহার হলো তখন শুধু গো বসলো। ঠিক আছে? বা আমি যদি এইভাবে লিখতাম, আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল। ঠিক আছে? তাহলে এখানে কি হয়েছিল, এটা এটা হচ্ছে সাবজেক্ট,
কি খেলা করে না ফুটবল খেলা করে, তাহলে এটা হলো অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। ভালো কথা। তাহলে এখানে প্লে ব্যবহার হলো আর এখানে প্লেস ব্যবহার, এসটা ব্যবহার হলো কেন, সেইটা আমি পরবর্তীতে আলোচনা করব। কিন্তু মোটামুটি এইটা ফার্স্ট বোঝো যে এইখানে এ ছিল, তাহলে রাম হলো হচ্ছে কর্তা, সাবজেক্ট, এ হচ্ছে কি খেলা করে, ফুটবল খেলা করে, এ হয়ে গেল অবজেক্ট, আর এই প্লেস এ হয়ে গেল ভার্ব। প্লে মানে খেলা করা, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, প্লে একটা ভার্ব পেলাম, এর আগে আমি শিখেছি গো মানে একটা ভার্ব পেলাম, এরকম অসংখ্য ভার্ব আছে। ঠিক আছে, তাহলে আমরা যখন কথা বলি তখন এটাও তো বলি যে আমরা যেমন এই যে আই প্লে ফুটবল মানে আমি খেলা করি, কিন্তু যদি এটা বলা হয় যে নিতিন ভালো ছেলে, তাহলে নিতিন ভালো মানে আমরা জানি গুড, গুড, ছেলে মানে বয়, লিখে দিলাম। কিন্তু এটা কি হলো ঠিক না? কেন হলো না? বিকজ এখানে কোনো একটা ভার্ব নেই, এখানে ভার্ব নেই। যেখানে, তাহলে কি পাচ্ছি আমরা, যেখানে কোনো ভার্ব নেই সেখানে আমাকে ভার্বের সাহায্য নিতে হবে, ধার নিতে হবে। কোন ভার্বদের ধার নিতে হবে সেখানে? যেখানে ভার্ব লাগবে। এখানে তো না খেলা করা বোঝাচ্ছে, না খাওয়া বোঝাচ্ছে, না হচ্ছে কিছু কাজ করা বোঝাচ্ছে, সেটা সাধারণ বাক্য, নিতিন ভালো ছেলে, তাহলে নিতিন গুড বয় হলে বাক্যটা অশুদ্ধ হয়ে যাবে। সেখানে আমাকে, এখানে সব আছে, দেখো সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, কিন্তু ভার্ব নেই। ভার্ব কিন্তু থাকতে হবে, একটি বাক্যের মধ্যে ভার্বকে থাকতে হবে। এখন সেক্ষেত্রে কি করছি, আমি এই যে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব, এই যখন আমি ভার্বকে, আসল ভার্বকে কোনো খুঁজে পাচ্ছি না, তখন আমাকে সাহায্য নিতে হবে এই ভার্বের, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই এত কিছু যে এই ভার্বগুলো রয়েছে, এই ভার্বগুলোকে বলছে সাহায্যকারী ক্রিয়াপদ। যখন তোমার ভার্ব কম পড়ে যাবে কোনো কিছু বলতে গেলে, তাহলে এর থেকে তোমাকে ধার নিতে হবে। তাহলে এই থেকে আমি কি ধার নেব, সেইটা যখন আমি পড়াবো, পার্সন পড়াবো, কি বললাম, পার্সন পড়াবো, এখনই খানিকক্ষণ একটু মধ্যে ধরে দেবো সেটা। তো এই পার্সন পড়াতে গেলে বুঝতে পারবে এর থেকে আমি নিতিনের পাশে আমি কি লিখবো, আবার আই এর পাশে কি লিখবো। আমি ভালো ছেলে যদি এটা বলি, তাহলে আই গুড বয় এটা লিখলে কি হবে না? তাহলে এখানে নিতিনের ক্ষেত্রে আমি এই সাহায্যকারী ক্রিয়াপদের থেকে কাকে ধার নেব, আর আই এর ক্ষেত্রে কাকে ধার নেব, এগুলো আমাকে জানতে হবে। তাহলে এখানে যদি আমি আর একটা লিখি, ইউ গুড গার্ল, তাহলে আই এর ক্ষেত্রে এখান থেকে আমি কাকে ধার নেব, এইটার থেকে আমি কাকে ধার নেব, ইউ এর ক্ষেত্রে আমি কাকে ধার নেব, নিতিনের ক্ষেত্রে, বা সে, নিতিন হোক বা সে হোক, হি, কাকে ধার নেব, এটা আমাকে জানতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাকে জানতে হবে কি, যে এটা প্রথমে বলে দিচ্ছি, তারপরে পার্সনটা যখন দেখাবো তোমায় বুঝবে। আই এর ক্ষেত্রে ধার নেব আমি অ্যাম, এই বসে গেল অ্যাম এ গুড বয়। ইউ এর ক্ষেত্রে ধার নিলাম আর, এ গুড গার্ল। আর নিতিনের ক্ষেত্রে হয়ে গেল হচ্ছে ইজ, নিতিন ইজ এ গুড বয়। তাহলে এই তফাৎটা কেন হলো? তাহলে এইটা তো বুঝতে পারলে, এই যে সাহায্যকারী ক্রিয়াপদগুলো আছে,
এই সাহায্যকারী ক্রিয়াপদগুলো দিয়েই কিন্তু আমাদের মূল যে ভার্ব, মূল ভার্বের অভাব দূর করা হয়, বা যখন মূল ভার্ব কোনো থাকে না তখন এই সাহায্যকারী ক্রিয়াপদের সাহায্য নেওয়া হয়। এবার চলো, এইটুকু না বলে নিলে তোমরা বাক্যের মেন অংশটাকে বুঝতে পারবে না যে কোনটার ক্ষেত্রে কি ব্যবহার হবে। সেটা হচ্ছে পার্সন, বা আমাদের তোমার সংস্কৃতে বলো, বাংলাতে বলো, পুরুষ পড়েছো, পুরুষ। মোট কথা তোমাদের সহজে, আমি তো এখানে বললাম না যে ব্যাকরণ বই লিখতে বসিনি, ব্যাকরণ বই লিখতে বসলে বা গ্রামার বই লিখতে বসলে যেরকম হয় সেরকমটা ভাবে আমি পড়াচ্ছি না, তোমাদের সহজ করে বোঝানোর চেষ্টা করছি আমি। তা সেক্ষেত্রে বোঝো যে আমাদের কিন্তু অনেক ধরনের উচ্চারণ হয়। কীরকম হয়? আমরা মানুষকে, সর্বনামকে নানানভাবে বা নাউনকে নানান রকমভাবে ব্যবহার করি। কীরকমভাবে উচ্চারণ করি? নানান রকম আছে। আমি বলি, আমি যদি আমার সঙ্গে যদি আর দু একজন বেশি থাকে তাহলে কে হয়? কি বলি? আমরা বলি। ঠিক আছে? এবার তুমি বলি। এবার তুমি যদি দু একজন বেশি হও তাহলে তখন কি বলবো? তোমরা। আর কি বলি? সে বলি। এবার এই সে কিন্তু পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে, এইটা মাথায় রাখতে হবে। একে বলছে জেন্ডার। একে কি বলে? জেন্ডার। সেটা পরে পড়াচ্ছি। এবার এই যে মানে তিনটে ভাগ, এই সের মধ্যে কিন্তু যা খুশি হতে পারে, সেটা একটা মানে কোনো একটা জিনিস হতে পারে, বাস হতে পারে, প্লেন হতে পারে, সেটা একটা কোনো মানুষের নাম হতে পারে, সেটা পাহাড় পর্বত থেকে শুরু করে যা খুশি হতে পারে, এই সে অংশটা। তাহলে এখানে এইটাকে বলা হচ্ছে ইংরেজিতে পার্সন। এই ভাগটাকে কি বলা হচ্ছে? পার্সন। এই পার্সনের ক্ষেত্রে এই তিনটে ভাগ করা রয়েছে। ঠিক আছে? এই পার্সনের ক্ষেত্রে তিনটে ভাগ করা আছে। একে কি বলছে? পার্সন, বা বাংলাতে বলা হয় পুরুষ। এখানে এইটা জানবে, একে বলছে আমি আমরাটা হচ্ছে ফার্স্ট পার্সন, তুমি তোমরা যেটা সেটা হচ্ছে সেকেন্ড পার্সন। আর এই মানে এই আমি আমরা তুমি তোমরাটা বাদে দুনিয়াতে যা কিছু আছে সেইটাকে বলা হচ্ছে থার্ড পার্সন। আচ্ছা, ভালো কথা। কিন্তু সংখ্যাটা তো আবার আলাদা, সংখ্যাটা তো আলাদা। হ্যাঁ, এটা দেখো একটা করে জিনিস বোঝাচ্ছে। আমি একা, তুমি একা, সে মানে সে পুরুষ হোক আর মহিলা হোক, মানে সে সে তোমার এক মানে বাবা হোক, মা হোক, বন্ধু হোক, বান্ধব হোক, যে কোনো, বললাম না, একটা বাস হোক, একটা ট্রেন হোক, একটা এরোপ্লেন হোক, একটা কুকুর হোক, যা খুশি হোক দুনিয়াতে, একটা আলমারি হোক, সব কিছুই কিন্তু এটা একটা যখন বোঝাচ্ছে তখন এই থার্ড পার্সন। কি হচ্ছে? সংখ্যা আলাদা। আর এইগুলো দেখো সব একাধিক। আমি, আমার সঙ্গে আর একজন এক্সট্রা হলে কি হচ্ছে? আমরা হয়ে যাচ্ছে। সেটা আর একজন হতে পারে, সঙ্গে 1,00,000 জনও হতে পারে, আমি বলতে পারি আমরা। আচ্ছা, তুমি, তোমার সঙ্গে যখন আর একাধিক হয়ে যাচ্ছে, একের বেশি হয়ে যাচ্ছে, সেটা 10 জন হতে পারে, 1000 জন হতে পারে, তখন বলা হচ্ছে তোমরা। আর এইখানে কি বলা হচ্ছে? তারা। ঠিক আছে? যে সে যখন বলছি, সে যখন অনেকগুলো হয়ে যাচ্ছে বা একের বেশি হয়ে যাচ্ছে, তখন বলছি তারা। তো এইখানে এইটাকে বলা হচ্ছে এক বচন। বাংলায় কি বলা হয়? এক বচন। আর ইংরেজিতে কি বলা হচ্ছে? সিঙ্গুলার। একে কি বলছে? নাম্বার। ঠিক আছে, বুঝে নাও, একে বলছে নাম্বার। তাহলে ওপরে এই অংশটা কি বলছে? নাম্বার। আর এই অংশটাকে কি বলছে? পার্সন। ঠিক আছে? তাহলে সিঙ্গুলার হলো একটা করে বোঝাচ্ছে, আর এইখানটাকে বলা হচ্ছে বহু বচন বা প্লুরাল। হয়ে গেল? তাহলে এই সিঙ্গুলার আর প্লুরাল হলো। এবার খেয়াল রাখবে, এই যখন ফার্স্ট বা মানে ফার্স্ট পার্সন বোঝাবে,
তখন তার সঙ্গে কিন্তু বর্তমানকালে এখানে আমরা কি ব্যবহার করব, অ্যাম ব্যবহার করব। আর যখন প্লুরাল হয়ে যাবে তখন আর ব্যবহার করবো। এই যেগুলো বললাম না একটু আগে, সাহায্যকারী ক্রিয়াপদ যদি প্রয়োজন হয় তখন এইটা। তোমার ক্ষেত্রে তুমি যখন সেকেন্ড পার্সন হয়ে যাচ্ছে, এই দুটোর ক্ষেত্রেও কিন্তু আর কে আমরা সাহায্য নিচ্ছি, দু ক্ষেত্রেই। হ্যাঁ, ইংরেজিতে কিন্তু এ দেখো, এটা হচ্ছে ইংরেজিতে আমি মানে কি, আই, আমরা মানে উই। ইংরেজিতে তুমি মানে কিন্তু দুটোই সমান, এটাও ইউ বলা হয়, এটাও ইউ বলা হয়। আর এখানে দেখো শি মানে হি হতে পারে অথবা শি হতে পারে, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে আসল জায়গা, এইখানটা ব্যবহার হবে ইজ। আর তারার ক্ষেত্রেও ব্যবহার হবে হচ্ছে আর, ঠিক আছে। তাহলে মেন দুটো জায়গায় কি পেলাম, বর্তমান কালের ক্ষেত্রে বলছি এটা, কাল যখন পড়াবো, টেন্স যখন পড়াবো আরো ক্লিয়ার হবে। এখন মোটামুটি একটা আন্দাজ রাখো যে আমরা সাহায্যকারী ক্রিয়াপদগুলোকে কিভাবে ব্যবহার করি। তাহলে মেন জায়গা কি হলো, এই আমির জায়গাটা হলো অ্যাম, আর এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জায়গাটায় হলো ইজ, ঠিক আছে। তাহলে কি হবে, বাস যদি হয় তার সঙ্গে বসবে ইজ, নিতিন যদি হয় তার সঙ্গে বলবে ইজ, শি যদি হয় তাহলে তার সঙ্গে বসবে ইজ। শুধুমাত্র আই এর ক্ষেত্রে বসবে অ্যাম এবং অন্যান্যগুলোর ক্ষেত্রে বসবে আর। এখানে যদি সেটা অতীতকাল হয়, যদি সেটা অতীতকাল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এখানে কি বসবে, ওয়াজ বসবে, এখানে বসবে ওয়ার, WERE, এগুলোও বসবে ওয়ার, WERE, ইউ এর ক্ষেত্রেও কি বসবে, ওয়ার। আর এই জায়গাটা বসে যাবে কি, আবার ওই আই এর মতো, এই দুটো হয়ে যাবে ওয়াস, আই আর এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। আর তারার ক্ষেত্রেও কি বসবে, ওয়ার, ঠিক আছে। এবার এগুলো তো গেল, ভবিষ্যৎকালের ক্ষেত্রে এখানটায় কি হবে, আই এর ক্ষেত্রে বসবে শ্যাল, এক্ষেত্রে বসবে শ্যাল, এইগুলো বাকি যা আছে সেগুলোর ক্ষেত্রে বসবে উইল। এগুলো কিন্তু সবই সাহায্যকারী ক্রিয়াপদ, তোমাদের আগে যেটা দেখালাম। উইল বসবে WILL। আর এ বাদে ওই উচ্চারণ রীতিতে দেখাতে হবে তোমাদেরকে, সেক্ষেত্রে তোমাদেরকে হ্যাভ, হ্যাজ এই জায়গাগুলোকে বোঝাতে পারবো। আপাতত এই জিনিসটাকে আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে তোমাদের একটা অন্য জিনিস এর মাঝখানে বলে দেবো। সেটা হচ্ছে, এই জিনিসটা এই জন্য শেখালাম, এই পার্সনের ক্ষেত্রে এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন যে শিখলে, এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, এই যেগুলোকে বললাম এগুলো যে সাহায্যকারী ক্রিয়াপদ, এইটা ফার্স্ট মাথায় রাখো। 2 নম্বর জিনিস হচ্ছে, যদি মূল ভার্ব, এই তো দেখলে ফার্স্ট পার্সন, এখানে হচ্ছে সিঙ্গুলার, এখানে হচ্ছে প্লুরাল, তাহলে কি করছি, এখানে লিখলাম আই, এখানে লিখলাম উই মানে আমরা। সেকেন্ড পার্সন হলে কি হয়ে যাবে, ইউ। এখানে প্লুরালে বলেছি না, ইংরেজিতে দুটোই সমান, ওখানে প্লুরালেও ইউই হয়, তুমি বা তোমরা দুটোই ইউ হয়। আর থার্ড পার্সনের ক্ষেত্রে কি বলেছি, যা খুশি হতে পারে, যে কোনো একটা জিনিস, যে কোনো একটা ব্যক্তি বা একটা জিনিস, সেটা হচ্ছে হি অথবা শি, মানে মহিলা হলে শি হবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে দে মানে হচ্ছে তারা। আচ্ছা, এইগুলো তো হয়ে গেল। এবার মূল ভার্ব যদি হয় ডু, মানে একটা কাজ করা, বা গো মানে খেলা, বা হচ্ছে ধরো প্লে, এই গো মানে যাওয়া, আর ধরো খেলা মানে হচ্ছে প্লে, এইগুলোর যদি ব্যবহার করি তাহলে এখানে কিরকম ভাবে ব্যবহার হবে সেইটা ভালো করে বোঝো। সেটা হচ্ছে, এটা কিন্তু বর্তমানকালের ক্ষেত্রে বলছি, ভালো করে মাথায় রাখো, বর্তমানকালের ক্ষেত্রে বলছি। এখানে কিন্তু ভার্বের সঙ্গে কিচ্ছু চেঞ্জ হবে না, ভার্বটা ভার্বই থাকবে। আই গো, উই এর সঙ্গে বসবে উই গো, ইউ এর সঙ্গে বসবে ইউ গো,
এর সঙ্গে বসবে উই ইউ গো। হি বা সি এর ক্ষেত্রে এইখানটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই থার্ড পার্সন সিঙ্গুলার মানে যে কোনো একটা জিনিস যখন বোঝাবে, একটি জিনিস যখন কোনো বোঝাবে, আমি আমরা তুমি তোমরা বাদে, এইটা বাদে, শুধু এই অংশটা যখন বোঝাবে, তখন ভার্ব যেটা রয়েছে, এই যে ভার্বটা রয়েছে, গো দিয়ে বোঝাচ্ছিলাম, দেখো ওই গো এর সঙ্গে তখন কি হবে, কখনো এস ব্যবহার হবে উচ্চারণ অনুযায়ী, ঠিক আছে, যেমন হি গোজ, হি ডাজ, এইগুলো ব্যবহার হবে, ঠিক আছে। তেমনি বললাম না, এস বা ইএস ব্যবহার হবে। তোমাদেরকে ওই যেটা উচ্চারণ শেখাচ্ছিলাম যখন, যে ভাওয়েল এবং কনসোনেন্টের পাশাপাশি বসলে কি কি ধরনের উচ্চারণ হয় সেইটা। এখানে দেখো একটা, এখানে এখানে ভাওয়েল দিয়ে শেষ হয়েছে, ঠিক আছে। এইখানটা দেখো প্লে যখন লিখবো, এইখানে এস ব্যবহার হলো, তাহলে এস ভার্ব অনুযায়ী এস বা ইএস ব্যবহার হবে কিসের ক্ষেত্রে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। আর দের ক্ষেত্রে কি হবে, দের ক্ষেত্রেও কিন্তু ওই গো বলো অথবা প্লে বলো অথবা ডু বলো, এইগুলো ব্যবহার হবে। এখন এই তফাৎটুকু বাক্য গঠনের ক্ষেত্রে তোমাদেরকে বলে দেওয়া জরুরি ছিল। তো যে কেন থার্ড পার্সন, পার্সনটা কি ব্যাপার, এগুলো আমি একটু ডিটেলে করবো, আলাদা আলাদা করে ধরে করবো। এখন বাক্যটা কিভাবে গঠন হয় সেইটাই তো ফার্স্ট জানার দরকার ছিল, যে বাক্য সাধারণভাবে অনেক রকম কিন্তু আমাদের বাক্যের উচ্চারণ ভঙ্গি হয়। এই বাক্যের উচ্চারণ ভঙ্গি আমাদের অনেক ধরনের হয়। সেটা হচ্ছে সাধারণ বাক্য, যেমন রাম ইজ এ গুড বয়, এটা একটা সাধারণ বাক্য। কিন্তু আমাদের তো কোনো কোনো সময় আমরা প্রশ্ন করি, সে কেমন ছেলে, মানে প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য, মানে সে কেমন ছেলে। যেমন একটা উদাহরণ, সে কেমন ছেলে, বা তুমি কি করছো, প্রশ্ন করি। তেমনি এরকম এরকম কিন্তু আমাদের বাক্যের অনেক অংশ আছে। সেই বাক্যের অংশগুলোকে আমরা পরবর্তীকালে সেন্টেন্স কত প্রকার, সেই সেন্টেন্স কত প্রকার এর পরের ক্লাসগুলোতে আমরা সেটা শিখব। আর শিখব হচ্ছে যে কাল, এই যে ক্রিয়াটা ভার্ব যেটা আছে, এই ভার্বটাকে বলা হচ্ছে ক্রিয়া। কিন্তু ক্রিয়াটা কোন সময় ঘটছে, এর পরে আমার মুখে বলবো যেটা কনসেপ্টের, এরপরে কনসেপ্টের ক্লাসটা, বাক্য এবং ভার্বের কনসেপ্টের ক্লাসটা অবশ্যই দেখো, ঠিক আছে। ওই কনসেপ্টের ক্লাসে আমি অনেক কিছু মুখে বলবো, তাতে অনেক জিনিস গল্পের মাধ্যমে ক্লিয়ার হবে, ঠিক আছে। আর তারপরেরটাতে আমি আবার হাতে কলমে শেখাবো। তো আজকে বাক্যর যে কয়েকটি অংশ আমরা এটা শিখলাম, যে বাক্য কিভাবে গঠিত হলো, যে এইটুকু জেনে রেখে দাও, বাক্যে এইভাবে তৈরি হবে যে সাবজেক্ট, তার সঙ্গে বসবে ভার্ব, অবশ্যই বসতে হবে, আর তারপরে থাকতে হবে অবজেক্ট, ঠিক আছে, যেই সিটি। এবার এই অবজেক্ট কিন্তু অনেক সময় কোনো কোনো বাক্যে অনেক সময় নাও থাকতে পারে। যেমন আই প্লে, আমি খেলা করি, অবজেক্ট সেখানে নেই, কিন্তু ভার্ব কিন্তু অবশ্যই, এই ভার্বটাকে কিন্তু অবশ্যই প্রতিটি বাক্যে থাকতেই হবে। তাহলে বাক্যের মূল গঠন যেটা, একদম প্রাথমিক অংশ যেটা, সেইটা তোমরা এতক্ষণ ধরে শিখলে। তো এতক্ষণ তোমাদের সঙ্গে আমি প্রবীর রায়চৌধুরী তোমাদের সঙ্গে ক্লাসে ছিলাম, চেষ্টা করলাম তোমাদের খানিকটা ধারণা আনবার। তো সামনের ক্লাসে এই যে জিনিসগুলো বললাম এগুলো দেখাবো। এই ক্লাসগুলো তাদের দেখার জন্যে যাদের সত্যিকারের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই, কাজেই নতুন যারা ক্লাসে এসেছো এবং যারা পুরনো আছো, যে সমস্ত মানুষদের পড়া দেখিয়ে দেওয়ার কেউ নেই, তাদের জন্য এই ক্লাসটা একটু শেয়ার করো। আর যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করো।
আর তোমাদের যে যে সমস্যাগুলো হচ্ছে, যে জায়গা বুঝতে পারবে না, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি প্রয়োজনে তার উপর আলাদা করে ক্লাস নেব। তো সবাই ভালো করে পড়াশুনো করো, নিজেদের পড়াশোনার সঙ্গে গ্রামারটাকেও রেগুলার বেসিসে পড়ো, ক্লাসটাকে রেগুলার বেসিসে ফলো করতে থাকো। আমি এগুলোকে বেসিক ক্লাস যেমন নেব, তার সঙ্গে আবার কিন্তু অ্যাডভান্স ক্লাসও আগে প্রাথমিকভাবে শিখে নেবে, আরও গভীরভাবে সেই জিনিসগুলোকে শেখানোর চেষ্টা করবো। তো চলো, সবাই ভালো থেকো, সবাই ভালো করে পড়াশোনা করো, দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে।